ডিমান্ড সাপ্লাই থেকে একটা ফুল কোয়েশ্চেন হয়। দেখো আমি তোমাদের আগে বলে দিই, মাইক্রো ইকোনমিক্সে সর্বোচ্চ বড় জোর ক্লাস হবে 20টা। এর চেয়ে বেশি হলে ধরো 22-23টা ক্লাস, এর বেশি দরকার নেই। তাহলে আহ, আহ, ধরো 20টা ক্লাস মানে 1 ঘন্টার ক্লাস ধরো, 1 ঘন্টার চেয়ে একটু বেশি কম বেশি হবে, 1 ঘন্টার ক্লাস ধরো, আর আরো বেশি হইতে পারে। 1 ঘন্টার ক্লাস মানে 20 ঘন্টা, তার মানে আরো 5 ঘন্টা আমরা এক্সট্রা নিচ্ছি, 25 ঘন্টা। তার মানে পুরো মাইক্রো ইকোনমিক্স এই কোর্সটা হবে একটা 25 স্টাডি আওয়ারের কোর্স। ঠিক আছে? তাহলে 25 ঘন্টা তুমি একটা যদি গেম অফ থ্রোনস এর মতো দেখো, সিরিজ দেখো, তাহলে 25 ঘন্টা তোমার কয়দিনে শেষ করতে লাগবে? 2 দিন 3 দিন শেষ করতে লাগবে। তো এখন তুমি যে 25 ঘন্টা টানা দেখে যাবা পরীক্ষার সময়, অনেকে এটাই করে, জন্য বলে দিচ্ছি আর বলতেছি জিনিসটা। অনেক সময় কি করে অনেকে, ধরো এই কোর্সে এনরোল হয়ে গেছে কিন্তু লাইভ ক্লাস করে না, রেকর্ড করে। তা অনেকে আবার রেকর্ড জমে যায়, রেকর্ডের পর রেকর্ড, রেকর্ডের পর রেকর্ড জমে। রেকর্ড জমে গেলে কি করে তারা এক্সামের 2 মাস আগে সক্রিয় হয়, তখন কি টানা রেকর্ড গুলা দেখে, হেডফোন দিয়ে রেকর্ড গুলা সিরিজের মতো রেকর্ড গুলা দেখবে, অনেকে ভালো করে। এভাবে করে অনেকে 3.6, 7, 3.8, এমনকি 3.89 পাইছে, এরকম আছে। তা ওই অনেক ইয়াতে একই না, তোমার এবিলিটি, তারপরে কোনো কিছু বোঝার সক্ষমতা সবার তো একই না। অনেকে রেকর্ড দেখে কমপ্লিট করতে পারে, আবার অনেকে ক্লাস লাগে, অনেকের আবার ইন্টারাকশন দরকার পড়ে, কোয়েশ্চেন করবে, ইন্টারাকশন দরকার পড়ে। জন্য ফার্স্ট প্রায়োরিটি রাখবে ক্লাসগুলো করার। তারপরে যদি প্রবলেম পাও দেন হচ্ছে রেকর্ডে যাও, রেকর্ড গুলা পজ করে করে 1x স্পিড থেকে 0.75 স্পিডে দিবা, অথবা 1.5 স্পিডে দিয়ে দেখার অনেক অপশন আছে, আমি তোমাদের অপশন দিচ্ছি। তো মার্কেট ফোর্সেস অফ সাপ্লাই এন্ড ডিমান্ড, আমরা বেসিক্যালি যে বাজার সিস্টেমের কথা বলি, এই মাইক্রো ইকোনমিক্স হচ্ছে একটা সিস্টেম, মার্কেট সিস্টেম, পুরাটাই হচ্ছে মার্কেট সিস্টেম। এই যে বাজার ব্যবস্থা কিভাবে চলে, দাম বাড়তেছে কমতেছে, তার তরমুজের দাম এত, খেজুরের দাম 1,000 টাকা কেজি, এই যে দামগুলো বাড়তেছে, এগুলাই হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্স এর আলোচ্য বিষয়। মার্কেট মেকানিজম, কেন খেজুরের দামই 800 টাকা হচ্ছে, মার্কেট মেকানিজম কেন কাজ করতেছে না, মার্কেট কেন ফেল করতেছে, এখানে একটা অটোমেটিক মেকানিজম কাজ করে। সাপ্লাই এবং ডিমান্ড, বেসিক্যালি আমরা কি জানি, ডিমান্ড মানে দ্য অ্যামাউন্ট অফ গুডস প্রডিউস এই কনজিউমার ওয়ান্টস টু বাই, কনজিউমাররা যে পরিমাণ পণ্য কিনতে চায় সেটাই হচ্ছে ডিমান্ড। আর সাপ্লাই কি, দ্য অ্যামাউন্ট দ্য প্রডিউসার ওয়ান্টস টু সেল, যেটা বিক্রি করতে চায় সেটা হচ্ছে কি সাপ্লাই। তাহলে এই দুটা জিনিসের মধ্যে একটা কি চলবে, একটা তুমুল যুদ্ধ চলবে, সাপ্লাই ডিমান্ড, সাপ্লাই ডিমান্ড। একটা নির্দিষ্ট পয়েন্টে এসে তারা ইকুয়েট হয়ে যাবে, ইকুয়াল করবে। যতটুকু কনজিউমাররা কিনতে চায়, প্রডিউসাররা ততটুকু যদি সেল করে, এই পজিশনটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পজিশন। অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড যদি সমান হয়, এই জিনিসটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন এটা একটা অটোমেটিক জিনিস। তুমি ফোর্স করে কোনো কিছু করে, মানে কোনো পলিসি নিয়ে কোনো কোনো সিস্টেমেটিক ওয়েতে তুমি কি করতে পারবে না, মানে এই আর্টিফিশিয়াল ভাবে তুমি ইম্পোজ করে ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে পারবে না। তাহলে ইকুইলিব্রিয়ামে যাওয়ার উপায় কি, এইখানে একটা ইনভিজিবল একটা ফোর্স কাজ করে, ইনভিজিবল হ্যান্ড। অ্যাডাম স্মিথের একটা টার্ম আছে, সেটা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড। অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড, যেমন ধরো বেসিক যেটা আমরা জানি, অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে এটা এখন অ্যাপ্লিকেবল হচ্ছে না। আমরা বেসিক কি জানি, বেসিক হচ্ছে ধরো এক্সোজেনাসলি বাইরে থেকে কোনো একটা কারণে যদি কোনো একটা পণ্যের ডিমান্ড, কোনো একটা পণ্যের দাম বৃদ্ধি পায়। যেমন ধরো খেজুরের দাম, এখন নর্মাল খেজুরের দাম ছিল ধরো 400-300 টাকা, এখন এই খেজুরের দাম বৃদ্ধি পেয়ে 1,000 টাকা হয়ে গেছে, মিনিমাম 500 টাকা দাম। তাহলে প্রায় 200-300% প্রাইস হাইক, প্রাইস ইনক্রিজ। তাহলে এটার রিয়াকশন কি দিবে, সাপ্লায়ার যারা প্রডিউসার আছে এরা তো দামটা বাড়াই দিচ্ছে, এখন এটার রিয়াকশনটা
দিবে, কেমন দিবে, আমরা মানে আমরা কনজিউমাররা রিয়েকশন কেমন দিবে? রিয়েকশন আসলে হওয়া উচিত কি? রিয়েকশন কি হওয়া উচিত? এই যে প্রাইসটা বাড়ছে, 1,000 টাকা হয়ে গেছে, এটা রিয়েকশন কেমন হওয়া উচিত? সিস্টেমেটিক রিয়েকশন কেমন হওয়া উচিত? আমরা ওই পণ্যের ডিমান্ড, ওই পণ্যের ডিমান্ড বাড়বে নাকি কমবে সিস্টেমেটিক ওয়েতে? আমরা প্র্যাকটিক্যালি যাচ্ছি না। বলো, কেউ একজন বলো তো, সিস্টেমেটিক ওয়েতে রেসপন্স কিরকম হইতে পারে? এই যে খেজুরের দাম বৃদ্ধি পাইলো, খেজুরের দামটা বাড়ছে, তাহলে এই খেজুরের ডিমান্ড, খেজুরের চাহিদা, যোগান, এগুলা কেমন হবে? প্রথমে বলো তো, খেজুরের চাহিদা বাড়বে নাকি কমবে দাম বাড়লে? দাম বাড়লে স্বভাবতই মানুষ একটা পণ্য কম কিনে না বেশি কিনে? কম কিনে না? সিস্টেমেটিক মানে বইয়ের ভাষাতে আমরা বলতেছি কম কিনে। আর দাম বাড়লে দোকানদাররা কিন্তু বেশি যোগান দেয়। কেন যোগান দেয়? বেশি কেন দেয়? দাম যেহেতু বাড়ছে, দোকানি চিন্তা করবে কি, বেশি বেশি বিক্রি করে বেশি বেশি প্রফিট ঘরে নিয়ে যাই, এটা চিন্তা করে। কিন্তু এরকম হয় না। যখন দাম বাড়বে, দোকানদাররা, দেখো সিস্টেমটা দেখো, যেটা আসলে বাংলাদেশের মানুষ এটা ফলো করতেছে না। খেজুরের দাম বাড়ছে, তাহলে খেজুরের ডিমান্ড ডিমান্ড কমে যাবে, ডিমান্ড ফল করবে। উল্টা প্রসেসে সাপ্লায়াররা সাপ্লাই বাড়াই দিবে। তাহলে খেয়াল করো, কিনতে চাচ্ছে কম, তাহলে সাপ্লাই বেশি, ডিমান্ড কম। আর সাপ্লাই যদি বেশি হয়, ডিমান্ড যদি মানে কিনতে চাচ্ছে ডি পরিমাণ, আর সাপ্লাই হচ্ছে এস পরিমাণ, তাহলে এস যদি বেশি হয়, এই ক্ষেত্রে প্রাইসটা কেমন হবে? প্রাইসটা বাড়বে না কমবে? বলতো, সাপ্লাই যদি বেশি থাকে, প্রাইসটা বাড়বে না কমবে? সাপ্লাই বেশি থাকলে প্রাইসটা কমে যায়, সাপ্লাই বেশি থাকলে প্রাইসটা কমে যায়। এটা হচ্ছে সিস্টেম। এই যে খেজুরের দাম বাড়ছে, অটোমেটিক, তাহলে এটা অটোমেটিক হয়েছে না? ডিমান্ড কমে গেছে, সাপ্লাই বাড়াই দিছে, তাহলে অটোমেটিক্যালি আবার প্রাইসটা কমে আগের জায়গায় ফিরে আসবে। এটা একটা ইনভিজিবল হ্যান্ড বলি আমরা, অটোমেটিক সিস্টেমটা হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সিস্টেমটা ফলো করে না, তাহলে আমরা বলি এটা হচ্ছে ডেভিয়েশনস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই ল। এটা কখন হয়? যদি পণ্যটা নেসেসিটি গুডস হয়, নেসেসিটি গুডস, এটা খাইতেই হবে, এটা ছাড়া জীবন চলবে না, খেজুর ছাড়া ইফতার করা যাবে না, এই যে নেসেসিটি, সুন্নত পালন করতে হবে, সামর্থ্য না থাকলে সুন্নত পালন করতে হবে, এই মেন্টালিটি, তার মানে এটা তুমি নেসেসিটি গুডস বানাই দিছো, এটা তোমার কিসে অক্সিজেনের মতো নেসেসিটি বানাই দিছো, সেজন্য আরো বেশি বেশি কিনতেছে, আরো দাম বাড়তেছে। এটাকে বলা হয় মার্কেট ফেলিয়ার, মার্কেট ফেল করতেছে। সাপ্লাই এন্ড ডিমান্ডে যে ইনভিজিবল একটা মেকানিজম আছে, ওটা ওখানে কাজ করতেছে না। তাহলে আজকে আমরা এইগুলা নিয়ে আলোচনা করব। প্রথমে আসো মার্কেট। মার্কেট মার্কেট হচ্ছে একটা গ্রুপ, যেখানে বায়ার থাকবে, সেলার থাকবে, পার্টিকুলার গুডস এন্ড সার্ভিস তারা সেল করবে। হসপিটাল একটা কিন্তু মার্কেট, হসপিটাল মার্কেট। হসপিটালের সেলার কে? হসপিটালের সেলার হচ্ছে ডক্টর, ডক্টরস, আর বায়ার হচ্ছে আমরা, পেশেন্ট, পেশেন্টরা হচ্ছে কি? আর সবজি বাজারে বায়ার সেলার আছে। তারপরে হচ্ছে এই যে গ্রামীণ ফোন, এগুলো একটা একটা এটা একটা মার্কেট, টেক মার্কেট, এটা একটা টেক মার্কেট। তাহলে মার্কেট মানে কোনো স্পেসিফিক কোনো জায়গাকে বোঝায় না। মার্কেট মানে আমরা বুঝি যেই প্লেসটাতে, যে প্ল্যাটফর্মে বায়ার থাকবে, সেলার থাকবে, তারা একটা পার্টিকুলার গুডস কেনা বেচার জন্য একটা বার্গেইন করবে, মানে ইন্টারাকশন করবে, একে অন্যের সাথে ইন্টারাকশন করবে, এটাকে আমরা বলি মার্কেট। আচ্ছা, এবার আসো কিছু টার্মস, এগুলো জাস্ট ডেফিনেশন জানলে চলবে। কম্পিটিটিভ মার্কেট কাকে বলি? কম্পিটিটিভ মার্কেট অর্থাৎ প্রতিযোগিতা থাকে। তাহলে প্রতিযোগিতা কখন হয়? ধরো আমি কিছু কেস দিচ্ছি, ধরো সেলার হচ্ছে একজন, বায়ার হচ্ছে মেনি বায়ার্স, ঠিক আছে? এখানে কোনো কম্পিটিশন আছে? একটু বুঝে আনসার দাও, এখানে কোনো কম্পিটিশন আছে কি? দাদা, ওই এক সেলারের মধ্যে কম্পিটিশন না, বায়ারের মধ্যে কম্পিটিশন আছে। হোল মার্কেটে আমি শুধু সেলার এবং বায়ার আলাদা বলি নাই,
মার্কেটে কোনো কম্পিটিশন আছে কিনা? মার্কেটে কোনো না দাদা, কম্পিটিশন নাই। আছে কিনা? কোনো কম্পিটিশন নাই, কারণ নাই। একজনই বিক্রি করতেছে। মাস্ট তার থেকেই নিতে হবে, অন্য কোনো অপশন নাই। যারা বায়ার আছে মাস্ট বি এই একজন থেকে নিতে হবে, তোমার কোনো কম্পিটিশন নাই। তাহলে কম্পিটিশন কখন হবে? কখন কম্পিটিশন হবে? মেনি সেলারের পরিমাণ, সেলার্স, মেনি সেলার হলে। মেনি সেলার্স, মেনি বায়ার্স, এটা হচ্ছে কম্পিটিশন। এটা কম্পিটিশন, ঠিক আছে। আবার ধরো এইখানে কম্পিটিশন আছে কিনা বলো, মেনি সেলার, ওয়ান বায়ার, কম্পিটিশন আছে? মার্কেটে না কম্পিটিশন আছে দাদা, কিনা? নাই। কম্পিটিশন নাই, এ নাই দাদা। ডমিনেট করবে। বায়ার কিন্তু ডমিনেট করবে। এই যে 10 জন সেম জিনিস বিক্রি করতেছে, কিন্তু এটার ক্রেতা একজন, তার মানে কে কম্পিটিটিভ, কে কে ইয়া করবে, ডমিনেট কে করবে? এই যে বায়ার বলবে যে কি আমি কম দামে দিব, কারণ ওই যে আরেকজন দিচ্ছে, রহিম মিয়া তোমার চেয়ে 10 টাকা কমে দিচ্ছে। তাহলে এখানে কোনো কম্পিটিশন নাই। কম্পিটিশন জিনিসটা হচ্ছে উভয় পক্ষ থেকে থাকতে হবে, বোথ সাইড থেকে একটা টাইট বার্গেনিং পাওয়ার থাকতে হবে, এটাকে বলা হয় কম্পিটিশন। অর্গানাইজ মার্কেট, যে মার্কেট গুলো হচ্ছে একদম অর্গানাইজ, সেগুলো হচ্ছে কম্পিটিশন। যেমন আইসক্রিমের বাজার, দের ইজ নো অকশনার কলিং আউট দি প্রাইস অফ আইসক্রিম। আইসক্রিম একটা মনোপলি, ইচ বায়ার ডিসাইডেড হাউ মাচ আইসক্রিম টু দ্য বাই অন স্টোর। তাহলে কম্পিটিটিভ মার্কেটটা আমরা কি বলছি, এখানে জাস্ট ডেফিনেশন আছে, এ মার্কেট ইন হুইচ দেয়ার আর মেনি বায়ার মেনি সেলার সো দ্যাট ইট হ্যাজ এ নেগলিজেবল ইম্প্যাক্ট অন দ্য মার্কেট। তাহলে আমরা কম্পিটিটিভ মার্কেটে কি এটা বলতে পারি, এই যে সেলারের পাওয়ার বেশি, বলতে পারবো? একটা কম্পিটিটিভ মার্কেটে সেলারের পাওয়ার কি বেশি বলতে পারবো? হুম, পারবো না দাদা, দুইটাই পারবো সমান। না। দুজনেরই কিন্তু একটা পাওয়ার আছে, তার মানে নাই বললেই চলে, এটা একটা ইনভিজিবল হ্যান্ডের মতো কাজ করে, ঠিক আছে। এটা একটা মার্কেট। প্রাইস টেকার বলি আমরা, প্রাইস টেকার মানে কি, যে প্রাইসটা গ্রহণ করবে তাকে বলা হয় প্রাইস টেকার। প্রাইস প্রাইস যে ডিসাইড করে দিবে সে হচ্ছে প্রাইস সেটার বলা হয়। প্রাইস সেটার, প্রাইস টেকার। আমরা আস্তে আস্তে যাব মার্কেট সিস্টেমে। তাহলে আমাদের জানতে হচ্ছে এই যে এখানে কোয়ান্টিটি ডিমান্ডেড জিনিসটা কি। কোয়ান্টিটি ডিমান্ডে তোমরা সাইফুল স্যারের বই ফলো করতে পারো, এটা হচ্ছে একদম কি ভাষা, সহজ। সাইফুল স্যারের বইটা ফলো করতে পারো, সহজ ভাষায় লেখা। আর এটা একটু প্যাচ লাগবে, কারণ এটা আমেরিকান রাইটার তো। তবে আমি সাজেস্ট করব এই বইটাই পড়বা, ম্যানকিউর বইটাই পড়বা। এটা হচ্ছে বেসিক ইকোনমিক্স শেখার একদম পারফেক্ট বই হচ্ছে ম্যানকিউর ভলিউম 1 মাইক্রো ইকোনমিক্স। এটা যদি শিখতে পারো, এটা যদি পড়তে পারো, বুঝতে পারো, তাহলে আগামী 3 বছর তোমার কোনো কষ্ট করা লাগবে না, বেসিক একদম ক্লিয়ার। সো কোয়ান্টিটি ডিমান্ডেড জিনিসটা কি, দি অ্যামাউন্ট অফ গুডস, গুডস পণ্য, দ্যাট বায়ার্স আর উইলিং, এন্ড দেখো শুধুমাত্র তোমাদের নাম্বারের ডিফারেন্স হবে কি জানো। ধরো এই ডেফিনেশনটা চাইছি, ফর এক্সাম্পল এই ডেফিনেশনটা চাইছি, একজনে লিখছে বায়ার আর উইলিং টু পারচেজ, এটা লিখে দিছে, এবল টু লিখে নাই, তাহলে কিন্তু নাম্বারের ডিফারেন্স চলে আসবে। দেখো আমি একটা মার্সিডিজ বেঞ্জ কার কিনতে যাচ্ছি, তাহলে এটা কি আমার কোয়ান্টিটি ডিমান্ড ফুললি ডিফাইন করবে কিনা? আমি এটা কিনতে চাচ্ছি, এটা কি আমার আমার ডিমান্ডকে ফুললি রিপ্রেজেন্ট করবে? শুধুমাত্র ইচ্ছা থাকলে হবে না, আর কি থাকতে হবে, কি থাকতে হবে পাশাপাশি, ওই পণ্যটা কেনার তোমার কি থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য থাকলেই সেটাকে আমরা কি বলি, কোয়ান্টিটি ডিমান্ডেড, মানে উইলিং এন্ড এবল টু পারচেজ, ঠিক আছে। তারপর আসো, হোয়াট ডিটারমাইন্স দ্য কোয়ান্টিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল ডিমান্ড। এইটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে রাখো। ডিটারমিনেন্স, কোয়েশ্চেন হচ্ছে কি, আমি কোয়েশ্চেন লিখে দিচ্ছি, ডিটারমিনেন্স অফ কোয়ান্টিটি ডিমান্ড। আমরা এখন ডিমান্ড নিয়ে আলোচনা করব। ডিটারমিনেন্স অফ ডিমান্ড, অর্থাৎ ডিমান্ড কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখবো। ডিটারমিনেন্স মানে নির্ধারক, বাংলায় যদি আসে নির্ধারক, নির্ধারক ডিমান্ডের কি কি। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কথাটা আছে, একজন মানুষের ডিমান্ড কি কি বিষয়ের উপর নির্ভর করে।
আর একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ফ্যাক্টরস আফটার ইউ এফেক্ট ইউর ডিসিশন, ইউর ডিমান্ড ডিসিশন। ঠিক আছে, দেখো কি কি বিষয়ের উপর নির্ভর করবে, খুব ইম্পর্টেন্ট, এগুলা জানা থাকতে হবে, এগুলা না জানলে হবে না। প্রথম বিষয়টা কি, দেখো প্রথম বিষয়টা কি, প্রাইস। এটা কিন্তু আমরা সবাই জানি, প্রাইসের উপর পজিটিভলি রিলেটেড নাকি নেগেটিভলি রিলেটেড, কুইকলি অ্যান্সার করো। প্রাইসের উপর পজিটিভলি রিলেটেড নাকি নেগেটিভলি রিলেটেড? কোয়ান্টিটি ডিমান্ড কিউডি পজিটিভলি রিলেটেড নাকি নেগেটিভলি রিলেটেড? নেগেটিভ। নেগেটিভলি রিলেটেড, পজিটিভ নয়। কেন? প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড কমবে, আর যদি প্রাইস কমে কোয়ান্টিটি ডিমান্ড বাড়বে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভলি রিলেটেড ডিমান্ড। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, if the price of ice cream rose মানে বৃদ্ধি পাওয়া to $20 per scoop, you would buy the less ice cream। কারণ তোমার তো ইনকাম ফিক্স, তোমার তো ইনকাম আগের মতোই আছে, কোনো একটা দাম বাড়লে তুমি সবসময় কমই কিনতে চাই, বা বাজেটে নাই তোমার, আগের মতো তুমি অ্যাফোর্ড করতে পারবে না। ঠিক আছে, তাহলে একটা ডিটারমিনেন্স আমরা কি পাচ্ছি, প্রাইস। প্রাইস, এখানে প্রাইস না লিখে তোমরা একটা জিনিস লিখবে, দেখো দেখো এইভাবে লিখে দাও, শুধু প্রাইস লিখিও না, এটা লিখবা প্রাইস অফ, প্রাইস অফ ওন প্রাইস লিখো, ওন প্রাইস। ঠিক আছে, ওন প্রাইস, অর্থাৎ যে পণ্যটার ডিমান্ড তুমি চিন্তা করতেছো ওটার দামের উপর নির্ভর করবে। এই যে দামের উপর নির্ভর করার বিষয়টাকে আমরা বলি ল অফ ডিমান্ড। দিস রিলেশন বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি demanded is true for the most goods in economy, and in fact is so pervasive that economists call it the law of demand। তাহলে ল অফ ডিমান্ডটা কি, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে, 80% চান্স এটা ডেফিনেশন দিতে পারে। আদার থিংস ইকুয়াল, এটা মাস্ট বি লিখতে হবে, এটা না লিখলে নাম্বার পাবা না। Other things equal, when the price of goods rises, the quantity of demanded goods fall। তাহলে আমরা ডিমান্ড লটা কি পড়ছি, পাশে ডিমান্ড লটা লেখা আছে, দেখো ল অফ ডিমান্ড ক্লেম দ্যাট আদার থিংস ইকুয়াল, এটা মাস্ট লিখতে হবে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে। এটা কেন বলা হচ্ছে দেখো, ধরো তোমার অন্যান্য অবস্থা, যেমন ধরো একটা অন্যান্য অবস্থা হচ্ছে ইনকাম, হ্যাঁ, ইনকাম, প্রাইস, প্রাইস অফ ওন গুডস, প্রাইস, ডিমান্ড, এই তিনটা জিনিস আমরা একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে ধরো প্রাইস বাড়ছে, ডিমান্ড কি হবে? প্রাইস যদি বৃদ্ধি পায় ডিমান্ড কি হবে? লেস কমে যাবে, কমে যাবে। কমে যাবে। ঠিক আছে, এখন আমি সেকেন্ড একটা পজিশন দিচ্ছি, দেখো প্রাইস বৃদ্ধি পাইছে, প্রাইস ইনক্রিজ, ইনকামও ইনক্রিজ, তাহলে ডিমান্ড বাড়বে না কমবে? প্রাইস বাড়ছে ইনকামও বাড়ছে, তাহলে ডিমান্ড বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, বাড়তেও পারে বাড়তেও পারে, আবার স্থিরও থাকতে পারে, কিন্তু কমবে না। কারণ মানুষের যদি ইনকাম বৃদ্ধি পায় তাহলে সে খরচ বেশি করে, এটা আমরা ম্যাথমেটিক্সে পড়ছিলাম। এটাকে সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন বলা হয়, সাইকোলজিক্যাল ল অফ কনজাম্পশন। মানুষের ইনকাম যদি বৃদ্ধি পায় তাহলে তার ডিমান্ড বাড়ে, খরচ বাড়ে। ঠিক আছে, তাহলে এই যে ইনকামটাকে আমরা বলতেছি আদার থিংস, অন্যান্য অবস্থা, এটা ইনকাম হইতে পারে, টেস্ট হইতে পারে, আদার রিলেটেড গুডস হইতে পারে, তারপরে ওয়েদার হইতে পারে, তারপর ফিউচার সেভিংস বিহেভিয়ার হইতে পারে, তারপরে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আদার থিংস মানে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থাকে অবশ্যই অবশ্যই অপরিবর্তিত রাখতে হবে, তাহলেই কিন্তু ল অফ ডিমান্ডটা কাজ করবে, না হয় ল অফ ডিমান্ডটা কাজ করবে না। বুঝা গেছে? কোনো প্রশ্ন আছে ল অফ ডিমান্ড? নাই না, নাই। ওকে, সেকেন্ড আসো, তাহলে আমরা একটা প্রাইস দিয়ে একটা ইয়া পাইছি, ল পাইছি। সেকেন্ড আসো ইনকাম, তাহলে ইনকাম আমার ডিমান্ডকে কিভাবে এফেক্ট করতে পারে এটা একটু বলো। ইনকাম বাড়লে প্রথমে নর্মাল সেন্সে চিন্তা করো, ইনকাম যদি ইনক্রিজ হয় ডিমান্ড কি হবে? ইনকাম ইনক্রিজ হলে ডিমান্ড ইনক্রিজ কি হবে? ডিমান্ড ইনক্রিজ হবে, এটা ইনক্রিজ আমরা নর্মাল সেন্সে বলতেছি, পজিটিভ রিলেশন দেখতে পাচ্ছি।
ইনকাম বাড়লে ডিমান্ড বাড়ে, পজিটিভ রিলেশন দেখতে পাচ্ছে। কিন্তু এখানে একটা ছোট্ট করে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কেমন পণ্য, পণ্যটা কেমন। দেখো, এই দুটার জন্য এই কনসেপ্টটা ব্যাখ্যা করার জন্য আমরা দুইটা পণ্য সম্পর্কে আগে জানবো। একটা হচ্ছে নর্মাল গুডস, আর একটা হচ্ছে ইনফেরিয়র গুডস। নর্মাল গুডস এবং ইনফেরিয়র, খেয়াল করো নর্মাল গুডস এর ডেফিনেশন। নর্মাল গুডস ফর হুইচ আদার থিংস ইকুয়াল অ্যান্ড ইনক্রিজ ইন ইনকাম। দেখো, ইনকামকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। যদি ইনকাম বৃদ্ধি পায়, ওইটার যদি ডিমান্ড বৃদ্ধি পায়, তাহলে এই পণ্যটাকে আমরা কোন ধরনের পণ্য বলবো? কোন ধরনের পণ্য বলবো? নর্মাল নর্মাল, গুডস। নর্মাল গুডস। এমন পণ্য যেগুলো ইনকাম বাড়ার সাথে সাথে ডিমান্ডও বাড়বে, সেগুলোকে বলা হয় নর্মাল গুডস। যেমন এক্সাম্পল দাও তো একটা নর্মাল গুডস। আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে আমরা এগুলা গ্রহণ করি। এমন একটা এক্সাম্পল দাও। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে সবগুলাই নর্মাল গুডস, অধিকাংশ কি নর্মাল গুডস। যেমন ইনকাম বাড়লে তুমি চাল একটু বেশি কিনবা, তরকারি একটু বেশি বেশি কিনবা, বেশি খাওয়ার জন্য, ঠিক আছে, নর্মাল গুডস। আরেকটা গুডস আছে ইনফেরিয়র গুডস। দেখো, ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে একটা লিখে রাখবা, এটা হচ্ছে গরিবের, ঠিক আছে, এটা হচ্ছে গরিবের পণ্য। গরিবের পণ্য যাদের সামর্থ্য নাই, ঠিক আছে। যেমন ধরো আমি যদি পাশাপাশি দুইটা পণ্য রাখি, একটা ধরো আলু লিখলাম আর একটা গোস্ত লিখলাম, গরুর গোস্ত, বলতো এখানে আহ এই উৎকৃষ্ট পণ্য কোনটা, ইনফেরিয়র কোনটা? ইনফেরিয়র কোনটা মানে নিকৃষ্ট, বাংলা হচ্ছে নিকৃষ্ট পণ্য। এখানে নিকৃষ্ট পণ্য কোনটা? তাহলে মনে রাখবা, যেটার দাম কম সেটাকে বলা হয় নিকৃষ্ট পণ্য। যেটার দাম কম তাকে বলা হয় ইনফেরিয়র। তাহলে আলুর দাম কম নাকি গুস্তর দাম কম? আলুর দাম কম। তাহলে আলুর দাম যদি কম হয়, আলুটা হবে একটা ইনফেরিয়র পণ্য। তাহলে একজন কনজিউমার, একজন গরিব মানুষ, ডেইলি যারা যারা আর্নার আছে, ওরা কিন্তু চাইলেই এই মাংস কিনে খেতে পারবে না। তাদের মাস্ট বি কোনটা খেতে হবে, এই আলুটাই খেতে হবে। তারা আলু দিয়ে সবজি রান্না করে খেয়ে ফেলবে। তাহলে এই যে আলুটাকে বলা হয় ইনফেরিয়র গুডস। এখন টুইস্ট এখানেই, যদি ইনকাম বৃদ্ধি পায়, একজন রিক্সাওয়ালা কিন্তু প্রতিদিন সে কিন্তু আলু কিনে তার দিন গুজার করতেছে, চাল কিনে, আলু, শাকসবজি কিনে সে দিন পাতিত করতেছে। হঠাৎ করে তার ইনকাম যদি বৃদ্ধি পায়, তাহলে সে কি আলু খাবে? ইনকাম যদি বৃদ্ধি পায়, সে কি আলু খাবে? বলতে খাবে না গোস্ত। হবে না। সে চিন্তা করবে, আমার তো ইনকাম বাড়ছে আজকে 500 টাকা, তাহলে আমি এখন কি করব? আজকে আলু না নিয়ে বাসায় একটু বউ বাচ্চার জন্য কি নিয়ে যাই, একটা মাছ নিয়ে যাই, আধা কেজি মাংস নিয়ে যাই, ঠিক আছে। তাহলে ইনফেরিয়র গুডস এর এই যে ইনকাম বাড়ার সাথে সাথে, দেখো, ইনকাম বাড়ার সাথে সাথে তোমার যেটা ইনফেরিয়র গুডস আছে সেটা ডিমান্ড বাড়লো না কমলো? ডিমান্ড বাড়লো না ভালো। কমলো? ডিমান্ড বাড়ছে, ডিমান্ড বাড়ছে। ইনফেরিয়র গুড, ইনফেরিয়র গুড। আলুটা হচ্ছে একটা ইনফেরিয়র গুড। ওটা কমছে, কমছে। ডিমান্ড কমে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি? দুইটা পণ্য। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই জিনিসগুলো যদি বুঝো, তাহলে সেকেন্ড ইয়ারে গিয়ে, যে এখানেও আছে, হ্যাঁ সেকেন্ড ইয়ারে এখানেও আছে, ইউটিলিটিতে আমরা যাই এই জিনিসগুলো পড়বো, সেটা এখন থেকে মাথায় ঢোকাই না, ভালো করে বুঝে নিবা। ইনকাম বাড়লে যে পণ্যগুলোর চাহিদা বাড়বে, সেগুলাকে বলা হয় নর্মাল গুডস। আর ইনফেরিয়র মানে নিকৃষ্ট। অর্থাৎ মানুষের ইনকাম বাড়লে, মানুষ আর নিকৃষ্ট পণ্য পণ্য কেন খাবে? তার ইনকাম বাড়ছে, সে এখন আর একটু উপরের দিকে যাবে। যেমন আমি যদি কি করি, দুটা রাইডের কম্পেয়ার করি, একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে রিক্সা। রিক্সা না রিক্সা? রিক্সা। তাহলে বাস এবং রিক্সার মধ্যে ইনফেরিয়র কোনটা? রিক্সা। রিক্সা হচ্ছে, রিক্সা ইনফেরিয়র? বললাম না, যেটা যেটা চিপ সেটাই হচ্ছে ইনফেরিয়র। যেটা চিপ সেটা ইনফেরিয়র, বলো। বাস। বাস। ইনফেরিয়র মানে, ইনফেরিয়র শব্দের অর্থ কি? ইনফেরিয়র মানে কি? নিকৃষ্ট, ঠিক আছে। তাহলে বাস জার্নিটা কি ইনফেরিয়র না? বাস জার্নিটা ইনফেরিয়র।
তা তোমার হচ্ছে কি, তুমি 10 টাকা দিয়ে যাইতে পারতেছো, এটা তোমার একটা কি, তোমার একটা মজবুরি, তুমি যাইতেই হবে, আর কোনো অপশন নাই। কিন্তু তোমার ইনকাম যদি একটু বৃদ্ধি পায়, তুমি বলবা না বেশি গরম পড়তেছে, বাসে ঠেলা ঠেলি এত ঝামেলা না করে আমরা কি করব, আজকে রিক্সা নিয়ে যাই। তার মানে তুমি কি করতেছো, রিক্সার ভাড়া তো বেশি, তাহলে একটু হাই স্ট্যান্ডার্ডে সুইচ করতেছো কেন, ইনকাম বাড়ার কারণে। সেজন্য আমরা বাসটাকে কি বলতে পারি, এই বাস জার্নি, বাস রাইডটাকে কি বলতে পারি, কোন ধরনের পণ্য, ইনফেরিয়র। ইনফেরিয়র গুডস। আর ইনফেরিয়র গুডস এর ইয়ার ক্ষেত্রে ইনকাম বাড়লে ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে ডিমান্ড কি হবে, কমে যাবে। কমে যাবে। ক্লিয়ার? এগুলো সুন্দর করে লিখবা হ্যাঁ। খাতার মধ্যে ডিটারমিনেন্টস আসলে। এরপর আসো থার্ড ডিটারমিনেন্টস কি, প্রাইস অফ রিলেটেড গুডস। এই যে দেখো, সেজন্য আমি উপরে লিখাইছিলাম কি একটা ওন প্রাইস, একটা হচ্ছে যে পণ্যটা তুমি ডিমান্ড হিসাব করতেছো, ডিমান্ড আলোচনা করতেছো, সেটাকে বলা হয়, সেটার প্রাইসকে বলা হয় ওন প্রাইস। আর প্রাইস অফ রিলেটেড গুডস, মূলত রিলেটেড গুডস বলতে আমরা দুটা জিনিস দেখবো, একটা হচ্ছে সাবস্টিটিউট, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টস। এগুলো ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাহলে সাবস্টিটিউট গুডস কি, যেমন ধরো চায়ের সাবস্টিটিউট কি হইতে পারে, চার সাবস্টিটিউট কি, কফি হইতে পারে, ঠিক আছে। মানে একটার পরিবর্তে অন্য একটা তুমি বুক করতে পারলে সেটাকে বলা হয় সাবস্টিটিউট। সবকিছুই কিন্তু পারফেক্ট সাবস্টিটিউট হয় না, কোনো কিছুই পারফেক্ট সাবস্টিটিউট হয় না, 90% যদি ক্লোজ হয় সেটাকে আমরা সাবস্টিটিউট ধরে নিই। টু গুডস, দুইটা পণ্য, ফর হুইচ অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দি ওয়ান লিডস টু অ্যান ইনক্রিজ ইন দ্য ডিমান্ড ফর দি আদার্স। একটার প্রাইস বাড়লে, আচ্ছা খেয়াল করো, চা এবং কফি এই জিনিসটা একটু বুঝে নাও। চা এবং কফি, ধরো টি অ্যান্ড কফি, সি, ধরো চায়ের দাম বাড়ছে, চার দাম যদি বৃদ্ধি পায়, কফির চাহিদা কি হবে, একটু বুঝে আনসার দিবা। কফির চাহিদা কি হবে বলো, যদি চার দাম বৃদ্ধি পায় কফির চাহিদা কি হবে, কি চাহিদা বৃদ্ধি হবে? কিভাবে, মেকানিজম কি, টি, ঠিক আছে, টি, টি এর দাম বাড়ছে, টি এর দাম বাড়লে এই যে এটার চাহিদা বাড়বে না কমবে, কমে যাবে না। কমে যাবে। নর্মালি আমরা জানি চায়ের যদি কোনো কোনো পণ্যের যদি দাম বৃদ্ধি পায় তাহলে তার চাহিদা কমে যায়, এই যে কমে গেছে। এখন আসো কফিতে আমরা সুইচ করতে পারবো কিনা, যেহেতু চা এবং কফি পরস্পর আমরা কোন ধরনের পণ্য ধরলাম, সাবস্টিটিউট পণ্য ধরলাম। এটা এখন এখন যদি চার দাম বৃদ্ধি পায়, তখন যারা ছাকুর আছে এরা কি করবে, চার দাম তো বেশি বাড়ছে, আমরা একটু কফিতে সুইচ করে যাই, আমরা কফি খাই, চায়ের বদলে কি খাবো, কফি খাবো। তাহলে কফি কফি। যদি খাই, কফির চাহিদাটা বাড়লো না। হুম, কফির হ্যাঁ। প্রায়, কফির দামে কি কোনো পরিবর্তন আসছে, হ্যাঁ, নো চেঞ্জ। হ্যাঁ, কফির কিন্তু দামের হচ্ছে কোনো পরিবর্তন আসে নাই, তারপরেও কফির চাহিদাটা কেন বাড়তেছে, কারণ চা সাবস্টিটিউট পণ্য হচ্ছে, সাবস্টিটিউট পণ্য, এটাকে বলে দাম আমরা বেড়েছে। সাবস্টিটিউট পণ্য। তাহলে সাবস্টিটিউট পণ্যের ক্ষেত্রে একটা গ্রাফ মনে রাখবা, সিম্পল গ্রাফ, এদিকে প্রাইস, এদিকে কোয়ান্টিটি, আপওয়ার্ড স্লোপিং, আপওয়ার্ড স্লোপিং, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, এটা লিখে রাখো। সাবস্টিটিউট পণ্যের ক্ষেত্রে, সাবস্টিটিউট পণ্যের ক্ষেত্রে এই এখানে এখানে কিন্তু প্রাইসটা হবে পিটি, আর ডিমান্ডটা হবে, ডিমান্ডটা হবে কার, কফি, কিউসি, এই যেভাবে লিখে রাখো। অর্থাৎ চায়ের দাম যদি বৃদ্ধি পায়, কফির চাহিদা বৃদ্ধি পাবে, তাহলে সম্পর্কটা কেমন, পজিটিভ সম্পর্ক। তাহলে সাবস্টিটিউট আসলেই সম্পর্কটা চাহিদা এবং প্রাইসের মধ্যে, মানে একটা দ্রব্যের প্রাইসের সাথে অন্য একটা দ্রব্যের চাহিদার সম্পর্ক যদি পজিটিভ হয়, সেটাকে আমরা বলি কোন ধরনের পণ্য, সাবস্টিটিউট পণ্য বা সাবস্টিটিউট গুডস। বোঝা গেছে? আচ্ছা এবার আসো কমপ্লিমেন্টস কি, কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টারি গুডস মানে দুটো একই সাথে ব্যবহার হবে, একটা আরেকটার পরিপূরক, আমরা কমপ্লিমেন্টস মানে জানি পরিপূরক, একটা আরেকটার সাথে ব্যবহার হবে, একটা আরেকটার বিপরীত ইয়া নয়, মানে বিকল্প নয়, একটা আরেকটার সাথে ব্যবহার হবে।
যেমন আসো, এরকম একটা পণ্য কি হইতে পারে, কমপ্লিমেন্টস, কমপ্লিমেন্টারি পণ্য কি হইতে পারে, একই সাথে ইট ব্যবহার হবে। সিমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ইট সিমেন্ট ইট হইতে পারে। সিমেন্ট। তাহলে ইট সিমেন্ট একই সাথে ব্যবহার হয়। খাওয়ার পণ্য কি হইতে পারে, খাবার দাবারের মধ্যে? চা, চিনি। হ্যাঁ, চা চিনি, এটা একটা এক্সাম্পল হইতে পারে, চা চিনি একই সাথে ব্যবহার হবে। আর কি হইতে পারে, গ্যাস আর গাড়ি, অটোমোবাইলস, গ্যাস আর কার, হইতে পারে না? হইতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো চা চিনিটা ধরি, খেয়াল করো। ধরো সুগার, সুগার, এরপর হচ্ছে টি, একটা চার্ট বানাই। দেখো সুগারের দাম বাড়ছে, দুটো কিন্তু একই সাথে ব্যবহার হবে, আমরা সেটা ধরে নিচ্ছি। সুগারের দাম বাড়ছে, যদি সুগারের দাম বাড়ে, এই সুগারের চাহিদা বাড়বে না কমবে? আগে এটা বলো, সুগারের চাহিদা কমবে। কমবে। কমে যাবে। এখন সুগারের চাহিদা যদি কমে যায়, যেহেতু দুটো একই সাথে ব্যবহার হয়, তাহলে চায়ের চাহিদা কি হবে, কমে যাবে। কমে যাবে। সম্পর্কটা কেমন পাচ্ছ? এই যে প্রাইস বৃদ্ধি পাচ্ছে এবং এই যে পি এস কোয়ান্টিটি ডিমান্ড কমে যাচ্ছে। কমে যাচ্ছে, তাহলে সম্পর্কটা কেমন, ইনভার্স রিলেটেড না, নেগেটিভ, হ্যাঁ। নেগেটিভলি রিলেটেড। অর্থাৎ একটা পণ্যের দাম, একটা পণ্যের দাম অন্য একটা পণ্যের চাহিদাকে যদি বিপরীতভাবে সম্পর্কযুক্ত হয়, বিপরীতভাবে সম্পর্কযুক্ত হয়, সেটাকে বলা হয় কমপ্লিমেন্টস। তাহলে এই দুটা কার্ভ মনে রাখবা, যখন তুমি অনেক কিছু করবা এই